আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দৈনিক কালের কণ্ঠ ই পেপারে আজ 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারটি পড়ে আমার মনে প্রশ্ন জেগেছে, রাষ্ট্রপতি হয়ে যেসব কথা আজ বলছেন তিনি, সেটা কিসের লক্ষণ? সব দোষ ইউনূসের ঘাড়ে চাপিয়ে নিজেকে একজন অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত রাষ্ট্রপতি হিসেবে এই যে তুলে ধরে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা, এর কতটুকু গ্রহণযোগ্য? নিজের মুখে যা তিনি বলেছেন তাতে মোহাম্মদ ইউনূসকে অসভ্য, অত্যাচারী, আইন ভঙ্গকারী প্রশাসক হিসেবে মানুষ বেশি গালি দেবে, নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অযোগ্য, অপদার্থ, ভীরু, মেরুদণ্ডহীন রাষ্ট্রপতি হিসেবে বেশি গালি দেবে? যিনি প্রাণ ভয়ে কাতর হয়ে মোহাম্মদ ইউনূসের অসভ্য সরকারকে যা খুশি তাই করার সুযোগ দিয়ে গিয়েছেন বিনা প্রতিবাদে, তিনি এখন কান্নাকাটি করে এই যে নিজের অপরাধ মুছে দেওয়ার চেষ্টা করছেন, এটা কতটা গ্রহণযোগ্য? এই নিয়ে এখনকার প্রতিবেদন। আমার মনে হয় আপনাদের মনেও এ প্রশ্ন অনেকের মনেই জেগেছে। তবে প্রথমেই ডেসক্রিপশনে ন্যাকা চৈতন কথাটির ব্যবহার দৃষ্টিকটু লাগতে পারে অনেকের কাছে, তাই একটু কারণ দর্শাই। অনেক ভেবেও এর চেয়ে লাকসই কোনো কথা খুঁজে পাইনি, তাই রেখেছি। কারো খারাপ লাগলে মাফ করবেন। রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকারটি আসলে দুটো স্তরে পড়া দরকার। তিনি কি বর্ণনা দিচ্ছেন ঘটনার, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে সেই প্রেক্ষাপটে সাংবিধানিক ও নৈতিকভাবে তার নিজের ভূমিকা কতটা গ্রহণযোগ্য ছিল। রাষ্ট্রপতি নিজের ভাষায় কি ঘটেছে? কালের কণ্ঠকে দেওয়ার সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের 1.5 বছর তাকে পুরো অন্ধকারে রাখা হয়েছিল এবং রেখেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বারবার সংবিধানের বিধান মানেননি। ইউনূস বিদেশে গেছেন 14-15 বার, কিন্তু একবারও তাকে আনুষ্ঠানিকভাবে জানাননি, ফিরে এসে দেখাও করেননি। তিনি বলেছেন, ওই সময়ে বহু অধ্যাদেশ জারি হয়েছে, যার অনেকগুলো তার নিজের মতে অপ্রয়োজনীয় এবং সাংবিধানিক ভিত্তি দুর্বল ছিল বা সোজা কথায় অসাংবিধানিক ছিল। তিনি দাবি করেছেন যে পুরো সময়টা সেনাবাহিনী তার পাশে ছিল। সেনাবাহিনী তাকে আশ্বস্ত করেছে, আপনি সর্বাধিনায়ক, আপনার পরাজয় মানে পুরো বাহিনীর পরাজয়, আমরা সেটা হতে দেব না। একই সঙ্গে তিনি আবার ভবিষ্যতের মুখ চেয়ে উল্লেখ করেছেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব ও তারেক রহমান সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় তার পাশে ছিল। এমনকি তারেক রহমানের ব্যক্তিগত প্রশংসাও তিনি করেছেন তার এই সাক্ষাৎকারে। এর আগে 2025 সালের ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে, যা প্রথম আলো, গ্লোবাল টিভি ইত্যাদি মাধ্যমে এসেছে, সেখানে তিনি অভিযোগ করেছিলেন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার প্রেস বিভাগকে সরিয়ে দিয়েছে। তিনি কাউকে একটা চিঠি লিখতে গেলে, কাউকে কোনো উত্তর দিতে গেলে সেটাও তিনি পারেন না। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হয়েছে, তিনি চিঠি লিখেও কোনো সাড়া পাননি। এতে তিনি অপমানিত, কণ্ঠরুদ্ধ বোধ করছেন। তবে নির্বাচন পর্যন্ত তিনি নাকি সাংবিধানিক দায়িত্বের খাতিরে তার পদে থেকে গিয়েছেন। সব মিলিয়ে রাষ্ট্রপতি নিজের আঁকা ছবিটা এরকম দাঁড়ায়। তিনি 1 সপ্তাহ আগে পর্যন্ত একরকম প্যালেস প্রিজনার বা প্রাসাদ বন্দী, মুখ বুজে নিঃশব্দে অপমান সহ্য করা এক করুণ চরিত্র। বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 48 স্পষ্টভাবে বলে, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও তিনি প্রায় সব কাজেই প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী কাজ করেন। কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। প্রেসিডেন্টের নিজস্ব সরাসরি নির্বাহী ক্ষমতা সীমিত। তিনি মূলত আনুষ্ঠানিক প্রধান। কিছু নিয়োগ ক্ষমতা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা আর প্রেরোগেটিভ অফ মার্সি, কারো মৃত্যুদণ্ড হলে, বড় কোনো দণ্ডদান হলে ক্ষমা প্রদানের অধিকার তার আছে। সমস্যা হলো 2011 সালে 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে নেওয়ার পর থেকে
সংবিধানে কোনো ইন্টারিম বা কেয়ারটেকার সরকারের বিধান নেই। 2024 সালের জুলাই আগস্টের উত্তাল ছাত্র জনতার আন্দোলন আর শেখ হাসিনার আকস্মিক দেশত্যাগের পর যে আন্তঃকালীন সরকার গঠিত হয় সেটা নিজেই সংবিধান বহির্ভূত বা এক্সট্রা কনস্টিটিউশনাল, অর্থাৎ সংবিধানের ধারায় এসব লেখা নেই, লেখা ছিল না। রাষ্ট্রপতি নিজে জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে নেই, অথচ সুপ্রিম কোর্টের মতামত তিনিই চাইছেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করার ফলে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাবার জন্য তিনি নতুন মন্ত্রিসভা নিয়ে আসছেন। এগুলোর কোনোটাই সাংবিধানিক নয়। প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া সংসদ ভাঙা যায় না, তবু তিনি ভেঙেছেন। তিনিও তার মধ্যে অন্যতম। সংসদ ভাঙাটার কি সেই মুহূর্তে কোনো দরকার ছিল? নাও থাকতে পারে। এটা তো দেশ চালাবে, চালাক না। পরে সুপ্রিম কোর্ট ডক্ট্রিন অফ নেসেসিটি তত্ত্বে সেটাকে বৈধতা দেয়, যেন সাংবিধানিক শূন্যতা সাময়িকভাবে পূরণ করা যায়। এই পরিস্থিতিতে মানতেই হয় প্রেসিডেন্টের ভূমিকা এক ধরনের ধূসর এলাকায় পড়ে যায়, একটা গ্রে এরিয়া। সংবিধান তাকে খুব বেশি হাতিয়ার দেয় না। আবার তিনি কিন্তু বাস্তবে ইউনূসকে শপথ পড়িয়েছেন, সংসদ ভেঙেছেন এবং পুরো অবৈধ ব্যবস্থাটিকে এক ধরনের রাষ্ট্রীয় বৈধতার ছাপ দিয়েছেন। এটা তিনিই দিয়েছেন। সুতরাং আমি কিছুই করতে পারতাম না এমন সরলীকরণ পুরো সত্যি নয়। আবার চাইলে একাই সব থামিয়ে দিতে পারতেন তিনি, এটাও সাংবিধানিক বাস্তবতার সঙ্গে খাপ খায় না। তার হাতে কি কি বাস্তব হাতিয়ার ছিল? অন্তর্বর্তী সরকার গঠনের পর, সংসদ ভেঙে দেওয়ার পর বাস্তবে শাহাবুদ্দিনের হাতে অন্তত 3 ধরনের ক্ষমতা বা হাতিয়ার ছিল, যেগুলো তিনি ব্যবহারই করেননি বা করতে চাননি। এই ক্ষমতাগুলো কি কি? একটা হচ্ছে নৈতিক ও প্রতীকী ক্ষমতা, যেটা তিনি ব্যবহার করতে পারতেন। রাষ্ট্রপতি হিসেবে তার সবচেয়ে বড় শক্তি ছিল জনতার সামনে একটা নৈতিক অবস্থান নেওয়া। তিনি সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতে পারতেন যে তিনি কোনো সিদ্ধান্তের সঙ্গে একমত নন, কোথায় তিনি সংবিধান বহির্ভূত চাপ অনুভব করছেন, অথবা কোনো অধ্যাদেশকে তিনি সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ মনে করছেন। 5 তারিখে শেখ হাসিনা চলে এলেন, সেনাবাহিনী তার সাথে রয়েছে তিনি নিজেই বলছেন। অথচ 8 তারিখে নতুন সরকার এলো, এই 3 দিনে তিনি কোনো কথা বললেন না দেশের মানুষের উদ্দেশ্যে। বাস্তবে এর পরে তিনি 1.5 বছরও কিছুই করেননি, সম্পূর্ণ নীরব ছিলেন। কালের কণ্ঠকে যে প্রাণ খুলে সাক্ষাৎকার দিলেন তিনি, সেটি এসেছে নিরাপদ দূরত্ব তৈরি হয়ে যাওয়ার পর, যখন বুঝেছেন তার প্রাণের ভয় নেই। এত তার প্রাণের মায়া, দেশের থেকেও বড় তার প্রাণের মায়া এত। কি করতে পারত তাকে ইউনূস সরকার? কিছুই করতে পারত না। তিনি যখন বুঝেছেন নিরাপদ হয়েছেন, তখন তিনি নিজেই এখন বলছেন যে বহু অধ্যাদেশ অপ্রয়োজনীয়, অসাংবিধানিক ছিল, অথচ সেগুলোর অনেকগুলোকে অনুমোদন তিনিই দিয়েছেন। কেন? না দিলে কি হতো? সংসদ না থাকলে আইন প্রণয়নের মাধ্যমে অনেক বেশি সতর্ক থাকার দায়িত্ব তাঁরই ছিল। অথচ তিনি সেগুলোর অনেকগুলোকেই, ওই বহু অধ্যাদেশ যাদেরকে এখন অসাংবিধানিক বলছেন, সেই অধ্যাদেশগুলোকে তিনিই কিন্তু সেগুলোকে স্বাক্ষর করেছেন, অধ্যাদেশ জারি করেছেন তিনি। এটা না করে তিনি তো অন্তত সুপ্রিম কোর্টের পরামর্শমূলক মতামত চাইতে পারতেন, কালক্ষেপ করতে পারতেন, সাংবিধানিক সংকটের কথা স্পষ্ট ভাষায় আদালতের সামনে তুলতে পারতেন। সে ধরনের সক্রিয়তা কোথাও দেখা যায়নি তার পক্ষ থেকে। শেষ অবলম্বন হিসেবে পদত্যাগ বা হুমকিটাও তো অন্তত দিতে পারতেন। ছোবল না দেন, ফোঁসটুকু তো দিতে পারতেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেন তার ছবি সরানো হয়েছে, প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে, ইউনূসকে চিঠি লিখেও সাড়া পাননি তিনি খুব অপমানিত বোধ করেছেন। তবু নির্বাচন পর্যন্ত থেকে যাওয়াকেই নিজের কর্তব্য বলে মনে করেছেন। একজন রাষ্ট্রপতি যখন নিজেই ঘোষণা করেন যে তিনি কার্যত নিষ্ক্রিয়, অপমানিত, তখন তার পদত্যাগ বা প্রকাশ্য পদত্যাগ হুমকি। এই হুমকি হতে পারত সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা, যা দেশি বিদেশি এমনকি সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর ওপর
প্রবল চাপ সৃষ্টি করত। তিনি তা না করে চুপ করে থেকেছেন, চুপ করেছিলেন, নিরাপদ খেলাটাই বেছে নিয়েছেন। ভেতরে ভেতরে তথাকথিত ক্ষোভ জমিয়ে রেখেছেন, কিন্তু বাস্তবে পদ আঁকড়ে থেকেছেন। শেষে নিরাপদ সময় আসার পর সাক্ষাৎকারে সব ক্ষোভ উগরে দিচ্ছেন। অথচ এই তিনিই আবার সাক্ষাৎকারে বলছেন কি না, সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধান তার পাশে ছিলেন, তাকে সরাতে তারা বাধা দিয়েছেন, তাকে নিয়মিত মনোবল জুগিয়েছেন। তারপরেও ইউনূসকে এত ভয়? কারো যদি সত্যিই মনে হয় তার পেছনে সেনাবাহিনী আছে, বিএনপির মতো বড় দলের সমর্থন আছে, তাহলে তার পুরোটা অসহায় হয়ে থাকার ব্যাখ্যাটি কি খুব জোরালো হয়? মানুষ কি সেটা বিশ্বাস করবে? এটা তার, তিনি যা বলেছেন আর তিনি এতদিন ধরে যা করে এসছেন, এই যে ব্যাপারটা, এটা কি দুর্বল হয়ে যায় না? অর্থাৎ তিনি একদিকে সুপ্রিম কমান্ডার, সেনাবাহিনী ও প্রধান বিরোধী দলের সমর্থন আছে বলছেন, অন্যদিকে সাধারণ নাগরিকের অধিকার লঙ্ঘন, দমন পীড়ন, অনিয়মিত অধ্যাদেশ এবং অন্তর্বর্তী সরকারের বাড়াবাড়ির বিরুদ্ধে কোনো অদৃশ্য বা দৃশ্যমান প্রতিরোধ করতে পারছেন না, করেননি, কোনো অবস্থান তিনি নেননি। নৈতিক ও রাজনৈতিক এই দ্বৈত চরিত্র থেকেই তার দুর্বল মেরুদণ্ডের প্রশ্নটা বা মেরুদণ্ড না থাকার ব্যাপারটাই জোরালো হয়। রাষ্ট্রপতির কোনো মেরুদণ্ড বলে কোনো বস্তু ছিল না। শাহাবুদ্দিনের ভূমিকা তাহলে কি? ভীরুতা, সুযোগ সন্ধান, নাকি শুধু কাঠামোগত সীমাবদ্ধতা? তথ্যগুলি একসঙ্গে রেখে দেখলে কিছু বিষয় পরিষ্কার হয়। সেটা হচ্ছে কাঠামোগত সীমাবদ্ধতা। এটা আগেই বলেছি, 2011 উত্তর সংবিধান প্রেসিডেন্টকে পুরোপুরি প্রতীকী করে ফেলেছে। সংসদ না থাকলে, প্রধানমন্ত্রী না থাকলে আইনি ধূসরতায় প্রেসিডেন্টের প্রতিটি সক্রিয় পদক্ষেপ নিয়েই ঝুঁকি ছিল, এটা মানতে হয়। বিশেষ করে সেনাবাহিনী, ছাত্রনেতা, বিদেশি শক্তি সব মিলিয়ে এক বহুমাত্রিক শক্তির খেলা খেলেছিল তখন। তাই তাকে সব ক্ষমতাধর রাজার মতো কল্পনা করা অতি সরলীকরণ। প্রতিদিনের দমন পীড়ন, মানবাধিকার লঙ্ঘন, অতিরিক্ত বল প্রয়োগের প্রত্যক্ষ দায় পড়ে রাষ্ট্রপতির নয়, প্রধানত চালকের সরকার যে সেই সরকারের ওপর। কিন্তু নৈতিক ও রাজনৈতিক সাহসের ঘাটতির দায় রাষ্ট্রপতির ওপরেও আসে। তিনি নিজেই বারবার বলেছেন অনেক সিদ্ধান্তে তার আপত্তি ছিল, তিনি অপমানিত হয়েছিলেন, তার ছবি সরানো হয়েছে, তার কণ্ঠ রোধ করা হয়েছে। যদি সত্যিই তাই হয়, তাহলে তার নীরবতা এবং পদ আঁকড়ে থাকার সিদ্ধান্তকে অন্য কিছু বলা কঠিন। এটা ন্যূনতম নৈতিক সাহসের ঘাটতি, এক ধরনের ভয়ঙ্কর ভীরু সমঝোতা। রাষ্ট্রের সর্বোচ্চ আনুষ্ঠানিক পদে থাকা একজন মানুষের কাছ থেকে নাগরিকরা আশা করেন তিনি অন্তত নিজের গলায় থাকা হালকা স্বরের যে মাইক্রোফোনটা আছে তার সদ্ব্যবহার করবেন। শাহাবুদ্দিন সেটা পুরোপুরি বন্ধ রেখেছেন 18 মাস। পরবর্তী সময়ে এখন এসে দায় ঝেড়ে ফেলার প্রবণতায় মুখ খুলেছেন। কালের কণ্ঠের সাক্ষাৎকারে তিনি এখন স্পষ্ট করে সব দায় ইউনূসের কাঁধে চাপিয়ে দিচ্ছেন। ইউনূস সংবিধানের বিধান মানেননি, অনেক অধ্যাদেশ অপ্রয়োজনীয়, আমাকে অন্ধকারে রেখেছেন ইত্যাদি। কিন্তু ইতিহাস যারা রচনা করবেন তাদের জন্য প্রশ্নটা থাকবে, যখন এসব চলছিল তখন আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে কি করেছেন? কাকে সতর্ক করেছেন? কোন অধ্যাদেশে সই দিতে কি অস্বীকৃতি জানিয়েছিলেন আপনি কেন সুপ্রিম কোর্টের কিংবা আইনজ্ঞদের তাদের মতামত চাননি? কেন জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি? কোথায় প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন, আর এখন বলছেন কি আমি এই পথে যেতে পারি না? কোথায় প্রকাশ্যে দাঁড়িয়ে কি একবার বলেছেন আমি এগুলো করব না? আপনি তো বলেননি। আমার ছেলেবেলার পাড়ায় এক বিখ্যাত মাতাল ছিল, কার্তিক দা। কোনো এক কারখানায় কাজ করত, মাঝরাতে বাড়ি ফিরে বউ ঠ্যাঙাতো। তখন কিছুক্ষণ তাদের বাচ্চারা চেঁচাতো আর কার্তিকদার বউ ঘণ্টাখানেক খুব ডুকরে ডুকরে কাঁদত। একদিন রাতে যথারীতি কার্তিকদার গলা পেলাম, মানে মদ খেয়ে বাড়ি ফিরেছে। শুরু হলো তার হম্বিতম্বি, তারপরে হলো বাচ্চাদের চিৎকার। যথারীতি বুঝতে পারলাম বউকে মারবে কিংবা কিছু একটা হচ্ছে, মারামারি মানে বউকে মারা। কিন্তু সেদিন
বউ সবাই যখন আশেপাশের বাড়ির সবাই যখন বউয়ের চিৎকার করে কান্না শোনার অপেক্ষা করছে, তখন হঠাৎই কান্না কার্তিকদার। তার বউয়ের কোনো কান্না নেই, কার্তিকদার কান্না, ওরে বাবা মেরে ফেললো রে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। বাঁচানোর লোকও তো বস্তি এরিয়া ছিল পাশেই, বাঁচানোর লোক সব কাছে পিঠেই ছিল, তারা ছুটে গিয়ে বাঁচালো। পরে জেনেছিলাম কার্তিকদার বউ সেদিনের অত্যাচার সহ্য করতে না পেরে তৈরি ছিল। কয়লা ভাঙা যেই মারতে এসেছে, কয়লা ভাঙা হাতুড়ি দিয়ে মেরেছে এক গা, মাথায় পড়েনি, হয়তো মাথায় মারতেও চায়নি, তাহলে তো আবার বিধবা হয়ে যেতে হতো। ঘাড়ে পড়েছিল ঘা, হাসপাতালে যেতে হয়। ঘরে ফেরার মদ খেয়ে, এরপর থেকে মদ খেয়ে ঘরে ফিরে আর বউয়ের গায়ে হাত আর তুলত না কার্তিকদা। কার্তিকদার বউয়ের যে সাহসটা ছিল সেটাও রাষ্ট্রপতি চুপ্পু 18 মাসেও দেখাতে পারেননি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য। আপনারা জানেন যে গত দুদিন যাবৎ রাষ্ট্রপতির একটা বিবৃতি বা রাষ্ট্রপতির সাথে সাংবাদিকদের কথোপকথনের অনেক রিপোর্টই আসছে। প্রথমে এটা শুরু করে সম্ভবত মানবজমিন, এরপরে শুরু করে কালের কণ্ঠ। তাছাড়া কালের কণ্ঠের আজকের যে নিউজটা বেরিয়েছে তার মধ্য থেকে আমি কিছু চুম্বক অংশ আপনাদেরকে বলছি। যে কালের কণ্ঠের সাংবাদিকের একটা প্রশ্ন ছিল রাষ্ট্রপতির কাছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি? রাষ্ট্রপতি সাহেব বলেছেন, নির্বাচন ভালো হয়েছে, মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, মানুষ যেন এক ধরনের মুক্তি চেয়েছিলেন। বুঝতে পারছেন? আমি কিছু কিছু চুম্বক অংশ জাস্ট আপনাদের জন্য তুলে ধরছি। যেমন উনি বলেছেন যে এই যখন বললেন কি বলে, সাংবাদিক সাহেব যখন জিজ্ঞেস করলেন যে মানে উপদেষ্টা পরিষদের আলোচনায় উপদেষ্টাদের কার কার নাম, প্রধান উপদেষ্টাদের মধ্যে কার কার নাম ছিল, ডাক্তার ইউনূসের নাম ছিল, ছাত্ররা চাইছিল, এবং উনি দেরি করার কারণে পরে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি হয়েছেন তার নাম ছিল এইটা। এবং সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছেন যে বিভিন্ন মহল আলোচনা করছে মব সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল কিনা, আপনি কি এক্ষেত্রে তাদের কোনো ইন্ধন দেখতে পান? তিনি বলেছেন ইন্ধন ছিল কিনা জানি না, তবে তারা নীরব ছিলেন। এবং 5ই আগস্ট পরবর্তী জাতিসংঘ সঙ্গীত পরিবর্তনের কথা উনি বলছেন এটাও দুঃখজনক। এবং ওনাকে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্বন্ধে আপনার মূল্যায়ন কি? উনি বলেছেন, আমরা তো খুব অল্প সময় তাকে দেখি, টুকটাক কিছু কথা হয়েছে, দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী ওনার মধ্যে আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, এই কয়দিনের যে কার্যক্রম তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে ওনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত, তাই দেশকে ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি না যে আমার কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যে আলোকবর্তিতা হাতে নিয়েছেন ঠিকই আছে, কারণ মাত্র 7-8 দিন হয়েছে, সুতরাং ওনার বিষয়ে আলোচনা করা যায় না, কারণ এটা ভবিষ্যৎ বলবে। এছাড়া উনি আরও বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেমন উনি বলেছেন যে ওনাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, ওনাকে কোথাও যেতে দেওয়া হয়নি, মানে বিভিন্ন কথাবার্তার মধ্যে আবার উনি এখন বললেন যে 106 যে এই অনুচ্ছেদটা আসছিল মানে সরকার গঠনের ক্ষেত্রে, উনি আজকে বললেন যে হ্যাঁ, একজন বিচারপতি, দুজন বিচারপতি সেদিন কোর্টে ছিলেন, 6 জন বাসাবাড়ি থেকে ফোনে সংযুক্ত হয়ে ওনাদের সাথে করে ওনাকে বাঁচিয়েছেন সেই দিন। এবং উনি বলেন যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর একটা চাপ ছিল যে কারফিউ জারি করে দেওয়া বা জারি করা, কি বলে, ইমার্জেন্সি জারি করা। তবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এরা ওনাকে এটা করতে মানা করেছেন এবং ওরা ওদেরকে সমর্থন দিচ্ছে, মানে রাষ্ট্রপতিকে আর কি। এরপরে ওনাকে লাস্ট একটা কথা জিজ্ঞেস হয়, রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর কোন কাজে মনোনিবেশ করতে চান? তখন তিনি বলেন, আমি তো আইন অঙ্গনের মানুষ, জীবনের দীর্ঘ 40 বছর কাটিয়ে দিয়েছি কোর্ট কাছারিতে, অবসরের পর একজন আইনি পরামর্শক হিসেবে বাকি জীবন কাটিয়ে দিতে, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। অবশ্য রাষ্ট্রপতি থেকে চলে গেলে তখন আবার শরীর স্বাস্থ্য ভালো না থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি, কারণ এটা আমরা বিভিন্ন সময় দেখি, আপনারাও দেখেন। তো থাম্বনেলে আর ব্যানারে যেটা বলেছিলাম যে কোনো অধ্যাদেশই উনি স্বাক্ষর করেননি, কারণ রাষ্ট্রপতি যেভাবে বলেছেন যে বিদেশি একটা রাষ্ট্র থেকে ওনার দাওয়াত ছিল, সেখানে ওনাকে যাইতে দেওয়া হয়নি। ওরা সরাসরি লিখে দিয়েছে যে উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, সেই হিসেবে চিঠি লিখে দিয়েছে এবং উনি স্বাক্ষর করেননি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দিয়েছেন।
এরপরে কাতারের না জানি দুবাইয়ের আমির ওনাকে দাওয়াত দিয়েছিলেন, সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। এরকম অনেক কিছু তো ওনাকে যেতে দেওয়া হয়নি, তার মানে ওনাকে একরকম বন্দি জীবন কাটাতে হয়েছে গত 18 মাস। এখন উনি একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। তো স্বস্তির নিঃশ্বাস নিতেই পারেন, এতে দুঃখজনক কোনো বিষয় না। এবং আরেকটা কথা যেটা উনি বললেন, যে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আসছেন আম, ওনার এখানে বঙ্গভবনে। পরে আবার 12টার দিকে শুনতে পারলেন যে না, উনি আসছেন না। এর কিছুক্ষণ পরেই শুনলেন যে উনি অলরেডি দেশ ত্যাগ করেছেন। এরপর ওনাকে ওরা একটা ভাষণ লিখে দিয়েছে জাতিকে আশ্বস্ত করার জন্য, এবং উনি সে ভাষণ দিয়েছেন। কিন্তু উনি ভুলে গিয়েছেন যে ভাষণ দেওয়ার পরে আবার পেছনে ফিরে বলছেন যে ভাই ঠিক আছে তো, এটা ভুলে গিয়েছেন, বা আর না হয়তো এখনো হয়তো উনি ভয়ে ভীত যে কখনো কিছু হইতে পারে। সব কিছু নিয়ে এখন যেটা হচ্ছে, এখন গুঞ্জন উঠছে যে রাষ্ট্রপতি, যেটুকু খবর এই মুহূর্তে আমার কাছে আসলো, যে রাষ্ট্রপতি হয়তো বলতে পারে যে এই যে 128টা বা 38টা অধ্যাদেশ জারি করেছে ইউনিস গভর্নমেন্ট, এগুলোর কোনোটাতেই উনি স্বাক্ষর করেননি। মানে এই অধ্যাদেশগুলো যদিও ওনার নামে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এগুলো তো কোথাও ওনার নামে উনি স্বাক্ষর করেননি। সুতরাং এই অধ্যাদেশের ব্যাপারে কোথায় কি হয়েছে এইটাও হয়তো উনি জানেন না। যদি আমার সাংবাদিকরা এভাবে প্রশ্ন করেন, হয়তো উনি এটাও বলতে পারেন, এবং এটা তো বাস্তবও হতে পারে। কারণ ওনার অফিস সূত্রে, মানে ভেতরের সূত্রে যে খবর, তাতে উনি বলছে, ওরা বলছে যে রাষ্ট্রপতি আসলে কোনো অধ্যাদেশে স্বাক্ষর করেন নাই। এগুলো সব ওরা করে দিছে, ওরা করে করে ইয়ে করছে, রাষ্ট্রপতি কিছু বলার ছিল না, কারণ তিন বাহিনী প্রধান ওনার মাথার পেছনে তো বন্দুক ধরেই ছিল। এই যখন অবস্থা, তখন একটা নতুন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তারেক জিয়ার যে মুখ্য সচিব আছেন, উনি কিন্তু গত 25শে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে উনি বলেছিলেন যে ওনার কাছে 8জন উপদেষ্টার নথি আছে, এবং শুধু ওনার কাছে নয়, গোয়েন্দা সংস্থার কাছেও নথি আছে, এবং উনি এগুলো প্রকাশ করবেন, চাইলে উনি সরকারকেও দিতে পারেন। এবং এই গোপন নথিগুলো প্রকাশ পেলে অনেক উপদেষ্টার লুঙ্গি খুলে যাবে, এই অবস্থা। সেই জায়গায় হঠাৎ করে আজকে থেকে উনি ফেসবুক টুইটার সব বন্ধ করে দিয়েছেন। ওনার কথা হচ্ছে যে আমার এগুলো দিয়ে যদি কেউ আবার ফেক অ্যাকাউন্ট খুলে, তাহলে যাতে এগুলো না চলে, আইনানুগ ব্যবস্থা নয় এই সেই। ঘটনা হচ্ছে যে আপনি যে মুখ্য সচিব হলেন এখন, এর আগেও আপনি সচিব ছিলেন, আপনি আমলা ছিলেন, আপনি খালেদা জিয়ার আমল থেকে আছেন, এবং আপনাকে একজন সৎ মানুষ হিসেবে অনেকেই জানে। আর আমি যেহেতু আপনার চিনি না, সুতরাং আপনার অসৎ বলুন কেমনে ভাই। তবে আপনার ওই কথাটা আমার ভালো লাগছিল, এটা আমিও শুনছিলাম ফেসবুকের কল্যাণে, যে আপনি বলেছিলেন যে এইটা, আমি ভেবেছিলাম যে হয়তো আপনি প্রকাশ করবেন। কিন্তু এখন আপনি হঠাৎ করে মুখে কুলু পাটলে, এখন না, সেদিনের পর থেকেই মুখে কুলু পাটছিলেন। তো তখন বুঝলাম যে আচ্ছা, হয়তো আপনাকে ধমকি দিতে পারে, হুমকি দিতে পারে, ডিজিএফআই তুলে নিয়ে যায়, হয়তো পাশার চামড়াও তুলতে পারে, এরকম কিছু হবে। কিন্তু এখন তো আপনার সরকার, নাকি ভাই? এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর আপনার মুখ্য সচিব, আপনার ক্ষমতার কাছে তো পৃথিবীর কারো ক্ষমতা নাই। এখন আপনি প্রকাশ করে দিচ্ছেন না কেন? এখন কেন এদের এই দুর্নীতির চিত্র নিয়ে আপনারা মামলা করার উদ্যোগ নিচ্ছেন না? এখন কেন আপনি বলছেন না যে এই দুর্নীতি হয়েছে, এই হয়েছে, এগুলো বলছেন না কেন? নাকি আপনাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে যে সেফ এক্সিট কাকে কিভাবে দিবেন? আবার ওইদিকে শুনতে পাচ্ছি যে ডিজিএফআই নজরে আছে আপনার এই রিজওয়ানা আপা, মানে কন্ডম আপা, এবং সম্ভবত এই যে ইয়ে করেছিল যে এই আরেকটা কি জানি নাম, আরেকটা কোন উপদেষ্টা, ওটা শয়তান সম্ভবত, এই যে কি বলে আপনার এই যে জুলাই ইয়ের এগুলো যেগুলো করছে, এই উপদেষ্টাটা সম্ভবত আপনার ডিজিএফআই নজরে আছে বলে জানতে পারছি। কিন্তু আসলে এখনো 100% জানি না। তবে এটা জানতে পারছি, এবং হচ্ছে যে আপনার আমাদের যে চিফ প্রসিকিউটর, ওনাকে তো অলরেডি বের করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে ওনাকে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে উনি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না বলে এই নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা আজকে কি ঢাকা ট্রাইব্যুনাল বা কি একটা পত্রিকা, ওটাতে উঠেছে কিছুক্ষণ আগে, যেটা দেখলাম। এছাড়া অনেকগুলো সচিবকে পরিবর্তন করা হয়েছে, বাকি সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে, আপনারা জানেন, পুলিশেও পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন ধরেন আরো 15 দিন 20 দিন চলতে থাকবে এভাবে, কারণ যেখানে যেখানে জামাত আছে বিএনপি, সেখানে সেখানে চাক্কু চালাবেই, এটা নর্মাল বিষয়। আবার ওদিকে ওই যে আরেক পাগলা ব্যারিস্টার আছে জামাতের, উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটরকে আপনারা বদলি করে তো আপনারা তো দলীয়করণ করেছেন, তো এর আগে তো জামাত দলীয়করণ করেছিল, সেটা বলেনি কিন্তু হারামজাদা। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই ব্যানার এবং হেডলাইনের যে রাষ্ট্রপতির সেই কথা, আপনারা বললেন না যে ভাই আমি ফাউল কথা বলি বা ভুয়া কথা বলি, কারণ আমিও আশ্চর্য, এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছি, আশ্চর্যজনক। মানে রাষ্ট্রপতি যদি কালকে এই কথা বলেন, আপনারা আশ্চর্য হবেন না, বা আমিও আশ্চর্য হব না। কারণ যেভাবে রাষ্ট্রপতির এই ইন্টারভিউর কথাগুলো
এক এক সময় এক এক রকম আসতেছে, তাতে হয়তো আগামীকাল উনি এটাও বলতে পারেন। এবং এটা বলে দিল বিচিত্র হব না। তার কারণ হচ্ছে আসিফ নজরুল তারা বা ইন্ট্রিম যা যা করেছে, তাতে রাষ্ট্রপতির সিগনেচার না নিয়ে যদি অধ্যাদেশ জারি করে দেয়, তাতে কেউ কিছু বলতে পারবে না যে এটা কে যাবে প্রমাণ করতে। যেমন শেখ হাসিনার আমাদের নেত্রীর যখন বললো যে পদত্যাগপত্র পায়নি, সেটা নিয়ে তো বাইরে বহু হুমকি ধমকি দিয়েছিল। সেই হুমকি ধমকিতে কাজ হয় নাই, ওরা গণভবন রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল। সেইখানে অবশ্য সেনাবাহিনীর 9th ডিভিশন তারাই রক্ষা করেছিল রাষ্ট্রপতিকে। এখন রাষ্ট্রপতি যদি কালকে উঠে যদি এই কথা বলে, তখন কি হবে সেটা কিন্তু চিন্তার বিষয়। চিন্তা করতে থাকুন, কি হয় দেখতে থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপমান অপদস্থ করেও ক্ষান্ত না হয়ে পাহাড় সম অপমান অপদস্থ করার পরে, যেটা নজিরবিহীন, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মানে পুরো বাংলাদেশকে অপমান করা। একদিকে রাষ্ট্রপতি দিয়ে আবার নিজেরাও বাংলাদেশের মানুষকে অপমান অপদস্থ করার যে চূড়ান্ত রূপটা ইউনূস সরকার দেখিয়ে গেছে, সেই চূড়ান্ত রূপটা বাস্তবায়ন করতে পারেনি। শুধু পাহাড় হয়ে দাঁড়িয়েছিল দুটি শক্তি, একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী। কথাটা আমাদের না, কথাটা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ইন্টারভিউতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবং সেই ইন্টারভিউ, কালের কণ্ঠের সেই ইন্টারভিউ আজকে চারদিকে হই হই ফেলে দিয়েছে, রাজনৈতিক অঙ্গন সহ সব জায়গায়। রাষ্ট্রপতি নিজে জানিয়েছেন যে তাকে সরানোর জন্য 3বার চেষ্টা করেছে, এবং তারেক রহমান বিএনপি হাইকমান্ড তার সঙ্গে ছিলেন। তিনি এটাও জানিয়েছেন, 3 বাহিনীর প্রধান নিজেরা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলে এসেছেন, নো, এটা হবে না। রাষ্ট্রপতি ইন্টারভিউ সেটাই বলে। কিন্তু বিএনপি তো চাইলেই এই রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি সরিয়ে দিতে পারতো, রাজি হয়ে যেতে পারতো এই রাষ্ট্রপতি সরানোর জন্য। কেন বিএনপি রাষ্ট্রপতির পাশে ঢাল হয়ে পাহাড়ের মতন শক্ত হয়ে দাঁড়িয়েছিল, সেটি অনুসন্ধান চেষ্টা করেছে বিবিসি। অন্তর্বর্তী আমলে বিএনপি কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল, সেই খবরটির দিকে আমরা একটু আপনাদের নজর দিতে চাই। বাংলাদেশে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিবর্তন হয়েছে, তখন আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন কিভাবে তার পদে টিকে থাকলেন, সেটি অনেকের কাছেই কৌতূহলের বিষয়। এই সময় দেশের তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল, এবং সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থান থেকেই পরে পদত্যাগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছিল। অন্তর্বর্তী সরকারের আমলে কমপক্ষে 2 দফায় রাষ্ট্রপতির অপসারণের কিংবা পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও কিংবা বড় ধরনের চাপ তৈরি করা হলেও মোহাম্মদ শাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনই। তিনি গত 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন। এসব পরিক্রমার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি কি কি বলেছেন আমরা এর মধ্যে আপনারা সংবাদ মাধ্যম থেকে জেনে গেছেন, আমরাও আজকে দিনের শুরুতে আপনাদেরকে আলোচনায় জানিয়েছি। আমরা এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী প্রতিক্রিয়া জেনেছি। তারা খুব সাবধানী প্রতিক্রিয়া জানিয়েছেন। তথ্যমন্ত্রী বলেছেন সরকার আরো বিস্তারিতভাবে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে নিয়ম অনুযায়ী যা হওয়ার এবং বাক স্বাধীনতা সবার থাকবে, যার জায়গা থেকে সে বলবে, যার সেটা উত্তর দেওয়ার সে দিবে। সেই সময়ে কেন বিএনপি অনড় ছিল সেটি বিশ্লেষণ করতে চাইছে বিবিসি। বলা হচ্ছে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি যখন উঠেছিল, তখন বিএনপি সিনিয়র নেতারা রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতার কথা বলেছিলেন প্রকাশ্যেই। তখন তারা এর পরে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, সাংবিধানিক সংকট হতে পারে, কিংবা নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, এমন কিছু যেন না হয় সেই যুক্তি তুলে ধরেছেন। কিন্তু এখন আর বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন দলটির সিনিয়র নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ নিয়ে কি আলোচনা হয়েছে সেটি তার জানা নেই। অন্তর্বর্তী সরকারের সময়ের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্থায়ী কমিটির আরেকজন সদস্য নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেছেন, রাষ্ট্রপতির ইস্যুতে তাদের অবস্থান ছিল এমন যে যাতে করে এটিকে কেন্দ্র করে দেশের স্থিতিশীলতায় কোনো সংকট না হয়, যা সার্বিক রাজনৈতিক পরিস্থিতিকে আরো বিপন্ন করে তুলতে পারে। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির সদস্য বলছেন, বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা ও দ্রুত নির্বাচন আদায়ের নীতি নিয়েছিল। তারা মনে করেছেন শেখ হাসিনা পতনের পর যখন সব সংবিধান অনুসরণ করেই হচ্ছিল, তখন অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রপতিকে সরানো হলে সেটি পরিস্থিতি আরো অবনতি ঘটবে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা পতনের
পর শুরু থেকেই বিএনপি নির্বাচন চেয়ে আসছিল এবং নির্বাচন ঝুঁকিতে পড়বে এমন কিছু দলটি সায় দিতে রাজি ছিল না। রাষ্ট্রপতিকে কেন্দ্র করে নির্বাচন অনিশ্চিত হোক সেটি তারা চায়নি, কারণ তারা জানতো যে যত দ্রুত নির্বাচন হবে তত তারা ভালো করবে। এজন্যই রাষ্ট্রপতিকে অপসারণের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল বলে আমার মনে হয়। এই হচ্ছে বিশেষজ্ঞদের মত। তবে আমি গতকাল থেকে আপনাদেরকে বলছি, যারা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চেয়েছিল, মানে কি হলে পরে রাষ্ট্রপতি সরে গেলে দেশে অনিশ্চয়তা অস্থিতিশীলতা তৈরি হতো, সেটা নিশ্চিত যে এই যে মুষ্টিমেয় একটা অংশ, ধরেন একদম যদি আপনি সার্ফেসে দেখেন, মাত্র 15-20-30 জনের একটা টিম ওই বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার থেকে নেমে এসে তারা মপ করে যমুনার সামনে গিয়ে